হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার সকাল আর বিকালের জন্য নাস্তা ছোলার গুড় আর দুপুরের রান্না মুরগির মাংস আলু দিয়ে তিতা করলা আর চিংড়ি মাছ দিয়ে মূলা। আশা করছি আজকের রান্নাগুলো আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমি আপনাদের সাথে খুবই সিম্পলভাবে আমি যেভাবে রান্না করি ঘরোয়াভাবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো কড়াইতে আমি পেঁয়াজ, আদা, রসুন বাটা, কাঁচামরিচ দিয়েছি। এরপরে লবণ, হলুদ আর ধনে গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানোর পরে আমি আলু দিয়ে একটু পানি দিয়েছি। এরপরে ছোলাগুলো দিয়ে ছোলাটা ভালো করে ভেজে নিচ্ছি। ছোলাটা ভাজা করলে সকাল আর বিকালের নাস্তার জন্য তেমন আর বিশেষ কিছু চিন্তা করার প্রয়োজন হয় না। ছোলাটা সব দিক থেকেই ভালো, স্বাস্থ্যের জন্যও ভালো আর শীতের সিজনে ভালো লাগে। শীত যেহেতু আসছে, ছোলা বুটটা আমাদের বেশি আমি করে থাকি। বাচ্চারাও পছন্দ করে, তাই কারণে বেশি করা হয়। এই তো আমি ছোলাটা ভালো করে এপিঠ ওপিঠ করে মিক্স করে নিয়েছি মশলার সাথে। এরপরে ঢাকনা দিয়ে আমি হালকা আঁচে ছোলাটাকে ভেজে নিচ্ছি। তো এরপরে মাঝখানে আমি আরেকবার নেড়ে দিচ্ছি যাতে করে নিচে লেগে না যায়। আমার ছোলা ভাজাটা প্রায় শেষ পর্যায়ে এসেছে। ধনেপাতা ছিল না, ধনেপাতা দিলে আরো বেশি ভালো লাগতো। তো ধনেপাতা যেহেতু নেই তাই এমনিতেই করে ফেললাম। আলহামদুলিল্লাহ, বেশ ভালো হয়েছে খেতে। এই তো ফ্রিজ থেকে সবজিগুলো বের করে রেখেছি। আজকে রান্না করব তিতা করলা ভাজি করব। এরপরে চিংড়ি দিয়ে মূলো রান্না করব। তো ফ্রিজের ড্রয়ারের মধ্যে দুটো শসা ছিল, মনে ছিল না। তো বের করলাম, আজকে খেলে খাবো, না হলে ফেলে দিব। কি আর করা। এই তো আমি তিতা করলাগুলা কেটে নিচ্ছি। অনেকে অনেকভাবে কাটেন, আমি এভাবে স্লাইস করে পাতলা পাতলা করে কেটে নিই। বেশি মোটা করি না আমি, অনেকেই মোটা করেন। আমি একদম পাতলা করে কেটে নিচ্ছি তিতা করলাকে। একসময় দেখা যেত যে আমার তিতা করলাগুলো তেমন পছন্দ হতো না, আমার অনেক বেশি তিতা লাগতো। কিন্তু আসলে সময় সবকিছু অনেক কিছুই বদলে দেয়। সবকিছু না, অনেক কিছুই বদলে দেয়। এখন আমার তিতা করলাটা অনেক বেশি পছন্দের একটা সবজির মধ্যে পড়ে। এই তো তিতা করলা কেটে ফেলেছি। এরপর আমি এর মধ্যে ছোট দেখে একটা আলু দিচ্ছি। অনেকে আলু দিতে পছন্দ করেন না, কিন্তু আমার কাছে আলু দিলে তিতা করলা ভাজিটা ভালো লাগে বেশি। তো আলুটাও আমি কুচি করে কেটে নিচ্ছি, তিতা করলার সাথে দিয়ে দিব। আমার তিতা করলা কাটা শেষ, আলু বেশি দিইনি, অল্প করে দিয়েছি। এরপর আমি মূলাটা কেটে নিব। আজকে মূলার বানাবো, মূলার সালাদ বানাবো। আজকে যেহেতু মাংস রান্না করব, তাই মাংসের সাথে সালাদ হলে বেশি ভালো লাগতো। কিন্তু শসার অবস্থা তো দেখতে পেয়েছেন, সেটা দিয়ে আর খাওয়া সম্ভব না। তাই জন্য আজকে মূলার সালাদ করব। তো উপরের পাতলা ইয়াটা ফেলে দিচ্ছি, খোসাটা ফেলে দিচ্ছি। এটা ফেলে তারপর আমি কুচি করে কেটে নিব। এই তো আমি আমার মূলাটা ছোলা শেষ। এরপরে মূলাগুলোকে আমি আলুর মতো বা শসা যেভাবে কাটে এভাবে সালাদের মতো করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো ভাত খাওয়ার আগে এটাকে মেখে সুন্দর করে সালাদ বানিয়ে গরম ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। মূলা সালাদটা বিশেষ করে শীতকালের মূলা দিয়ে বেশি ভালো লাগে, কারণ শীতের সময় মূলাটা অনেক বেশি টাটকা পাওয়া যায়। তো
অনেক বেশি ফ্রেশ পাওয়া যায়। তো এটা দিয়ে কাঁচা এটা দিয়ে যে কচি মূলা দিয়ে যে সালাদটা করা হয় ওটা অনেক বেশি ভালো লাগে। এই তো আমি রান্নাতে চলে এসেছি। তো তিতা করলা ভাজি করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি তেল দিচ্ছি। তেলটা একটু বেশি পরিমাণে তিতা করলার মধ্যে লাগবে। কম দিলে তেমন একটা খেতে ভালো হয় না। আসলে দেখা যায় যে সব জিনিসই কম তেল দিয়ে খেতে ভালো লাগে না। যদিও বেশি তেল খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না। এই তো আমি পেঁয়াজ আর বেশি করে রসুন দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচ আমি কুচি করে দিয়ে নিই। কুচি করে দিলে দেখা যায় যে খাওয়ার সময় মুখের মধ্যে পড়ে তখন বেশি ঝাল লাগে। তো এভাবে ফালি করে লম্বা করে কেটে দিলে যদি খেতে ইচ্ছে হয় খাওয়া যায়, না হলে ফেলে দেওয়া যায়। তো আমি তিতা করলার মধ্যে রসুনটা একটু বেশি করে দিই, পেঁয়াজ রসুনটা একটু বেশি করে দিই। এতে করে তিতাও কম লাগে আর খেতেও ভালো লাগে বেশ। এই তো এর মধ্যে লবণ দিয়েছি পরিমাণ মতো। এরপরে একদম হালকা করে হলুদ দিয়ে দিচ্ছি। এরপরে হালকা করে ধনে জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর সব কিছুকে ভালো করে কষিয়ে নিব। আমি তিতা করলার মধ্যে হলুদ আর মশলার গুঁড়াটা একটু কমই ব্যবহার করি। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য মশলার মধ্যে একটু পানি দিয়ে দিই। এরপরে সব কিছুকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এটা কষিয়ে নিলে এরপরে এর মধ্যে আমি করলা করলাটা দিয়ে দিব। তো কষানোর জন্য একটা ঢাকনা দিয়ে কিছু ঢেকে দিব। এরপরে কষানো হয়ে গেলে সবজিটা দিয়ে দিব। তো কষানো শেষ হয়ে গিয়েছে। একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি এখন সবজিটা দিয়ে দিচ্ছি, চিড়া করলাটা দিয়ে দিচ্ছি। এই তো এটা আমি ভালো করে কচলিয়ে কচলিয়ে দিয়ে নিয়েছি যাতে করে একদম আলুর যে কষটা থাকে এটা বের হয়ে যায়। ভালোভাবে কষিয়ে নিয়েছি। অনেকে তিতা করলাটা আলু কি করেন রসটা বের করে ফেলেন। সত্যি কথা বলতে কি আমরাও আগে এরকম করতাম যখন শ্বশুর বাড়িতে ছিলাম। আমার শাশুড়ি এরকম করতেন যে তিতা করলাটাকে আগে ভালো করে লবণ দিয়ে মেখে রাখতেন। এরপরে করলাটা যখন নরম হয়ে যেত তখন উনি কী করতেন যে রসটা বের করে দিতেন। ভালো করে চিপে রসটা বের করে দিতেন। তো এরপরে রান্না করতেন। তো এরপরে এখন অন্যভাবে আমি কিন্তু ওইভাবে করি না। এদিকে আমি ভাতের জন্য গরম পানি বসিয়ে দিয়েছি অন্যদিকে। আর আমার চিড়া করলা অন্যদিকে হচ্ছে। আসলে যেটা বলতে চাচ্ছিলাম যে অনেকে আগে অনেকভাবে করেন বা এখনও অনেকভাবে করেন, কিন্তু যে যার রুচির মতো যে যার পছন্দ মতো রান্না করে এতে কোনো অসুবিধা নেই বা এতে কাউকে ছোট করারও কিছু নেই। তো এটা আমার করলাটা সুন্দর করে সব কিছু কষিয়ে দিয়েছে, মশলাটা ভালোভাবে কষিয়ে দিয়েছে আর করলার সাথে সব কিছু মিশিয়ে দিয়েছে। এরপরে আমি কি করব, এটাকে হালকা আছে ভাজি হতে দিব। এটাকে আমি বেশি ভাজি করব না, হালকা হালকা ভাজি করব। তো মাঝে মধ্যে আমি নেড়ে দিচ্ছি যাতে করে নিচে লেগে না যায়। তো এটা একটু নিচে লেগে যাচ্ছে, মনে হচ্ছে যে তেলটা একটু কম হয়েছে, তাই জন্য আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। তো কেউ কিছু মনে করবেন না যে তেল বেশি দিচ্ছি। আসলে তিতা করলার মধ্যে একটু তেল, পেঁয়াজ, রসুন এগুলো একটু বেশি দিলে বেশি ভালো লাগে খেতে। একটু ঢাকনা দিয়ে ঢেকে আর এরপরে হালকা আছে এটাকে ভাজি করে নিব। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি কুকারে। গরম পানি দিয়েছি। গরম পানি দিলে ভাতটা একটু তাড়াতাড়ি হয়। নাহলে দেখা যায় যে কুকারে পানি গরম হতে হতে অনেক বেশি সময় নেয়।
আর এই কুকারটা অনেক বেশি ভালো করেছে আলহামদুলিল্লাহ। ভাত সুন্দর, খুবই সুন্দর হয়। কুকারটা অনেক ভালো। অল্প দামের হলেও কুকারটা বেশ ভালো। এই তো আমার করলা ভাজা হয়ে গিয়েছে। আমি এরকমই রাখবো, আর বেশি নরম করবো না বা মুচমুচে করবো না। অনেকে আলু দেন না, আলু না দিলে মুচমুচে হয়। অনেকে আবার কালো কালো করে ইয়ে করেন। আমার কাছে এরকম একটু নরম নরম করে করলে বেশি ভালো লাগে। আমি বেশি শুকাই না, তিতা করলাটা আমার কাছে এভাবে ভালো লাগে। তো আমি এবার কড়াইটা নামিয়ে নিব চুলা থেকে। এরপরে আমি রান্না করছি মূলা, তার জন্য পাতে দিয়ে দিয়েছি। মূলাটা অনেকে পছন্দ করেন না, আমার কাছে ব্যক্তিগতভাবে মূলাটা খুবই ভালো লাগে। মূলার স্মেলটা আমার কাছে খুব ভালো লাগে। মূলা চিংড়ি মাছ দিয়ে বা ছোটো লইট্টা মাছ দিয়ে, গরুর মাংস দিয়ে, সব কিছু দিয়ে ভালো লাগে মূলা। আমার মূলার সিজনে আমার অনেক বেশি মূলা খাওয়া হয়। মূলার ভর্তা, আজকে তো একটা মূলার ভর্তা রয়েছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আমার মূলাটা, আমি যেহেতু 2টা মূলা রান্না করছি, মূলা একদম কম, তাই অল্প তেল দিয়ে রান্না করব। আমি ভাজির মধ্যে একটু বেশি তেল লাগে আমার, কিন্তু আমি রান্না করার সময় চেষ্টা করি যে খুব কম তেল দেওয়ার জন্য। এই তো তেলটা গরম হয়ে গিয়েছে, এরপরে এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দিব। ফোড়ন হিসেবে আমি এর মধ্যে মেথি দিয়ে দিচ্ছি। অনেকে অনেক পাঁচফোড়ন, জিরা এগুলো দেন, মেথি দিলে ঘ্রাণটা ভালো আসে। আমি মেথি দিয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে পেঁয়াজ আর সামান্য কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। সবজি যেহেতু কম, চিংড়ি মাছও কম, এখানে অবাক হওয়ার কিছু নেই, কেউ কিছু মনে করবেন না। এর মধ্যে একটু পানি দিয়ে দিয়েছি, যাতে করে এগুলো পুড়ে না যায়। তো এরপরে একে একে সবগুলো মশলা আমি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে নিব। আমার সবজি মূলাটা যেহেতু কম, মানুষ যেহেতু কম, তরকারিটা কম, সেজন্য লবণটা একটু বুঝে শুনে দিতে হচ্ছে। এই তো হালকা করে আমি হলুদ দিয়ে দিচ্ছি। এরপর হালকা করে জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপরে হালকা করে মরিচের গুঁড়ো দিয়ে দিব। মূলার সাথে বেশি মরিচ যায় না, আমি একদমই কম করে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। মূলার সাথে বেশি মরিচ দিলে এটা খেতে কম ভালো লাগে। আমি পরে রান্নার শেষে কাঁচা মরিচ দিব, তো আরেকটু ঝাল হবে। আর আমার বাচ্চারাও যেহেতু এই সবজিটা খাবে, সেজন্য আমি আরেকটু কম মরিচ দিচ্ছি। বড়রা থাকলে আরও বেশি মরিচ লাগতো, কিন্তু আমি কম মরিচ দিয়ে রান্না করছি। তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব, তার জন্য ঢাকনা দিয়ে দিলাম। তো এই তো আমার মশলাটা কষানো শেষ হয়ে গিয়েছে, মশলাটা পুড়ে যাচ্ছে। একটু পানি দিয়ে দিব মশলা পুড়ে না যাওয়ার জন্য। যে গরম পানিটা করে রেখেছিলাম ওটা একটু দিলাম। কিন্তু আমার মশলা কষানো শেষ, এরপরে আমি মূলাটা দিয়ে দিচ্ছি। তো মূলাটা আমি বেশি মোটা করে কাটিনি, পাতলা করে কেটেছি, যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর আমার গ্যাসও সাশ্রয় হবে। মূলাটাকে আমি এভাবে ঢাকনা দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিব হালকা আছে। এর মধ্যে সব লবণ সব কিছু ঢুকে যাবে, সুন্দর মজা হবে। এভাবে রান্না করে দেখতে পারেন আপনারা। এরকম করে রান্না করলে, কষিয়ে রান্না করলে খেতে দারুণ হয়, খুবই ভালো লাগে। দেখি কি অবস্থা।
এই তো মূলাটা কষানো হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এরপর আমি গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি মূলাতে বেশি ঝোল দিব না। ঝোল যেহেতু বাচ্চারা কম খেতে চায়, তাই ওদের তাই কম করে দিচ্ছি। ঝোলটা আমি এমনভাবে দিচ্ছি যাতে করে এটা সিদ্ধ হয়ে আমি যে পরিমাণ ঝোল রাখতে চাচ্ছি ওই পরিমাণে থাকবে। ওই হিসাব করে আন্দাজ করে আমি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে দিয়েছি। এটা কষিয়ে সিদ্ধ হয়ে পানিটা আরও অনেক কমে যাবে। এর মধ্যে আমি একটা কাঁচামরিচকে তিন তিন ভেঙে ৩ ভাগ করে দিয়েছি। তো এর থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হবে। আর চাইলে কাঁচামরিচটাও ভাতের সাথে মেখে খাওয়া যাবে। আমি এর পর্যায়ে লবণটা চেক করে নিচ্ছি। একদম হয়ে গেলে যদি লবণ চেক করা হয়, তখন যদি লবণ না হয় এরপরে লবণ দিলে তখন তরকারির মধ্যে লবণটা ভালো করে ঢুকে না। তো মাছ পড়ার পরে যদি লবণ দেখা হয়, তাহলে যদি লবণ কম হয় তাহলে লবণ দিলে এরপরে সুন্দর করে সব কিছুর সাথে মিক্স হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আমার তরকারিটা বেশ ভালো হয়েছে খেতে। আমি একটু চেক করে দেখছি যে এটা সিদ্ধ হয়েছে কিনা। এই তো সেদ্ধ হয়ে গিয়েছে। আর একটু পানি দিচ্ছি, একটু বেশি শুকিয়ে গিয়েছে। আর একটু পানি দিচ্ছি। এই তো আমার ফাইনালি রান্নাটা শেষ। এখন আর একটু লবণ দেখে নিব লবণটা কেমন হয়েছে। ধনেপাতা থাকলে বেশি ভালো হতো, কিন্তু ধনেপাতা নেই, যেহেতু আজকে বাজার করেনি। ধনেপাতা শেষ হয়ে গিয়েছে। শীতকালের সবজির মধ্যে ধনেপাতাটা দিলে বেশি ভালো লাগে, বিশেষ করে মূলা, বেগুন, লোটা মাছ এই জাতীয় এগুলোর মধ্যে দিলে ভালো লাগে। লবণ একটু কম হয়েছে, তাই জন্য আমি একটু করে হালকা করে লবণ ছিটিয়ে দিচ্ছি। বাস হয়ে গিয়েছে। আমি আর করব না, আগুনটা বন্ধ করে দিব, নাহলে ঝোল আরও কমে যাবে। আমার মূলা রান্না শেষ। এরপর রান্না করছি মুরগির মাংস। এর মধ্যে আমি আলু দিব। বাচ্চারা যেহেতু আলু বেশি পছন্দ করে, তাই আলুটাই দিই। কিন্তু বাচ্চার বাবা যখন থাকেন তখন দেখা যায় যে মাংসটা আমি অন্য স্টাইলে রান্না করি। এখন যেহেতু বাচ্চার বাবা নেই বাসায়, উনি খাবেন না, তাই জন্য বাচ্চাদের জন্য আলু দিয়েছি। বাচ্চারা আলু দিয়ে ঝোল দিয়ে আলু দিয়ে রুটি বা আলু আলু দিয়ে যদি মুড়ি মেখে দেওয়া হয় তাহলে ওরা খেতে পছন্দ করে। তাই জন্য বেশিরভাগ সময় আমি এভাবেই করি যে মুরগির মাংস ঝোল করে, পাতলা ঝোল করে আলু দিয়ে দিই, বা মুরগির হাত পা দিয়ে আলু দিয়ে ঝোল করে রান্না করলে ওরা আরামসে খেয়ে নেয়। এতো আমি মুরগিটা বসিয়ে দিয়েছি। অনেকে দেখা যায় যে মশলাটা আগে কষিয়ে রান্না করেন, আমি ওইভাবে করি, কিন্তু ওইভাবে ওইভাবে মনে হয় যে বেশি সময় যায়। তো আমি আন্দাজটাও কম বুঝতে পারি ওইভাবে করলে। আমি এর মধ্যে মুরগিটার সাথে সব মশলা, পেঁয়াজ, আদা, রসুন, তারপরে লবণ, ধনে, জিরা গুঁড়ো, গরম মশলা, এরপর তেজপাতা দিয়েছি। সব কিছু দিয়ে মেখে তেলের মধ্যে বসিয়ে দিয়েছি। এরপরে কিছুক্ষণ কষিয়ে নিব। এর মধ্যে আমি কোনো পানি দিইনি, কষিয়ে দিব। আর একটা বিষয় হচ্ছে, মাংসের মধ্যে যদি কলিজা দেওয়া হয় তাহলে মাংসটা খেতে অনেক ভালো হয়। তো আমি যখন মাংস স্টোর করে রাখি পলি ব্যাগে, বা তখন সব ভাগের সাথে ছোট ছোট করে কলিজা দেওয়ার চেষ্টা করি, এতে করে মাংসটা খুব মজা হয় খেতে। আপনারা দিয়ে দেখতে পারেন। তো আমার মাংসটা কষানো শেষ হয়ে গিয়েছে প্রায়। আমিও বেশি কষাবো না, তাহলে মাংসটা ভেঙে যাবে। এরপরে এর মধ্যে আমি আলু দিয়ে দিব।
আলুটা দিয়ে দিয়েছি। এরপরে আলুটা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে আর কিছুক্ষণ কষিয়ে নিব। এই তো ২-৩ মিনিট কষানোর পরে এরপরে আমি এর মধ্যে পানি দিয়ে দিব পরিমাণ মতো। পানিটা আমি এমনভাবে দিব যাতে করে বেশি যখন সিদ্ধ হওয়ার পরে মাখা মাখা ঝোল থাকবে, বেশি ঝোল রাখবো না, মাখা মাখা ঝোল থাকবে। এ পর্যায়ে এমনভাবে দিয়ে দিচ্ছি। তো মাংস আর আলু সব কিছু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, যে মশলা হয়েছে কিনা সেটা খেয়াল রাখছি। মরিচের গুঁড়া একটু কম হয়েছে, তো এর মধ্যে আমি সামান্য মরিচের গুঁড়ো দিয়ে দিব, কারণ মরিচের গুঁড়োটা একটু কম লাগছে আমার কাছে। একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর এরপরে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। এরপর সব কিছু ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব। এর পর্যায়ে আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিব, কারণ বেশি জোরে দিলে দেখা যাবে যে পানিটা কমে যাচ্ছে, ঝোলটা কমে যাবে। তো কমে গেলে আবার পানি দিতে হবে। সেজন্য এই পর্যায়ে চুলার আগুনটা একটু কমিয়ে দিচ্ছি। দেখি কি অবস্থা, সিদ্ধ হয়েছে কিনা। সুন্দর একটা কালার এসেছে, ভিডিওতে তেমন একটা বোঝা যাচ্ছে না। সুন্দর একটা কালার এসেছে, মাংস প্রায় সিদ্ধ হয়ে এসেছে। তো আমি আর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি লবণটা চেখে নিচ্ছি কেমন হয়েছে। যদি কম হয় তাহলে আর একটু দিতে হবে। তো লবণটা একটু কম মনে হচ্ছে, তাই জন্য একটু লবণ দিলাম। এরপরে একটা কাঁচামরিচ মাঝখানে ৩ ভাগ করে দিয়ে দিয়েছি মাংসের মধ্যে। তো মাংসটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এ পর্যায়ে আর কিছু করবো না, ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ৩-৪ মিনিটের মধ্যে আমার মাংসটা কমপ্লিট হয়ে যাবে। দেখি কি অবস্থা এবার। তো এবার আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমার মাংস রান্না। তো কেমন লাগলো আজকে আমার রান্নাটা, আশা করছি ভালো লেগেছে। যদি একটু ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।